স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াদ এবং আমি নাহিদা মিতু। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। গালিব, শ্রমিক অসন্তোষ দূর করতে সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে এবং সেখানে পোশাক শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং সেই সাথে নিম্নতম মজুরি বাস্তবায়ন সহ 18টি দাবি তাদের মেনে নিয়েছে মালিকেরা এবং আগামীকাল থেকে কারখানা খুলবে বলেও তারা আশ্বাস দিয়েছে। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ, তার সাথে আমাদের সম্পর্ক কি থাকবে সেটা নিয়ে আমাদের ভাবারই দরকার। গালিব, জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের মূল পর্বে আজ যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আজই বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এবং সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হবে যেখানে জিএসপির মতো বিষয়গুলো উঠে আসবে এই বৈঠকে। সান্ধ্যবাজারে এই নিয়েও বিস্তারিত জানাবো। তবে শুরুতেই যেতে চাই শ্রমিক মালিক সরকার পক্ষের বৈঠক প্রসঙ্গে। গাল, প্রথমে যেমনটি বলছিলাম যে পোশাক কারখানার শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা পর্যন্ত বাড়ছে এবং আগামী অক্টোবর মাস থেকে সব কারখানায় পোশাক শ্রমিকরা সরকার নির্ধারিত যে নিম্নতম মজুরি রয়েছে সেটি পাবে। আজ সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকদের 18 দফা দাবির বিষয়ে ঐকমত্যে পৌঁছায় মালিকরা। এবং মিতু, সবসময় একটা বকেয়া যেই বেতন ভাতা কিংবা বকেয়া মজুরি সেটা নিয়ে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায়। আগামী 10 অক্টোবরের মধ্যে যত বকেয়া যা পাওনা আছে সব মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই সাথে যারা উপদেষ্টা, বর্তমান সরকারের উপদেষ্টা যারা উপস্থিত ছিলেন এই ত্রিপক্ষীয় বৈঠকে, তারা বলছেন যে কোনোভাবেই যেন এই শিল্প হাতছাড়া না হয়ে যায়। এ নিয়ে প্রতিবেদন রয়েছে। বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে 1 মাস ধরে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। এ সময় দফায় দফায় সড়ক অবরোধ করেন তারা। কারখানায় ভাঙচুর ঠেকাতে বেশ কিছুদিন বন্ধ রাখা হয় গাজীপুর, সাভার ও আশুলিয়ার বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান। ব্যাহত হয় উৎপাদন, রপ্তানি আদেশ কমে যায় 10 থেকে 15%। শ্রমিক অসন্তোষ রুখতে মালিক শ্রমিক দুপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে অন্তর্বর্তী সরকার। মালিকদের আশ্বাস ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মুখে বেশিরভাগ কারখানা চালু হলেও শ্রমিক অসন্তোষ থামেনি। চালু করা যায়নি সব কারখানা। সম্প্রতি সরকারের কাছে 18 দফা দাবি জানায় শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে শ্রমিক ও মালিকদের নিয়ে আবারও এক টেবিলে বসে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের 18 দফা দাবি মেনে যৌথ স্বাক্ষর করেন শিল্প মালিকরা। স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আগামী অক্টোবর থেকে ঘোষিত ন্যূনতম মজুরি 12,000 টাকা বাস্তবায়ন, হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধি সহ মাতৃকালীন ছুটি 3 মাস থেকে 4 মাসে উন্নতির সিদ্ধান্ত হয়। এছাড়া ন্যূনতম মজুরি পুনরায় মূল্যায়ন করতে কমিটি গঠন, ঝুট ব্যবসার নামে চাঁদাবাজি বন্ধ, যোগ্যতার ভিত্তিতে নারী পুরুষ কর্মীর নিয়োগ এবং এবছরের ডিসেম্বরে শ্রম আইন চূড়ান্তের কথা জানায় সরকার। আশা করি যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয় বুধবার থেকে সকল কারখানা চালু থাকবে বলে জানান শ্রম উপদেষ্টা। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়
সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশি বিদেশি উস্কানির মাধ্যমে একটি শ্রেণী গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়, তবে সরকার কোনো বিশৃঙ্খলা হতে দেবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। এ সময় শান্তিপূর্ণভাবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শিল্প ও মৎস্য উপদেষ্টা। এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। আমরা দুই পক্ষের কাছ থেকে আমরা সহযোগিতা চাই এবং আমার শ্রমিক ভাই বোনদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তাদের অনেক কষ্ট হচ্ছে, তাদের অনেক কিছু হচ্ছে, তারপরেও তারা কিন্তু একটা মেনে নিয়েছে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনা কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। গালিব, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আজ জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করবেন তিনি। আমি তো কিছুক্ষণ আগে আমরা যে গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলছিলাম কিংবা প্রতিবেদনও দেখাচ্ছিলাম, সেটিরও কিন্তু মেড ইন এই বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং তার জন্য জিএসপি সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা নিয়েও নাকি আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, আজকে প্রধান উপদেষ্টার কর্মসূচির মধ্যে তো অন্যতম একটা বড় কর্মসূচি রয়েছে এই যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং একান্ত সাক্ষাৎকার, এবং সেটা অনেক দিন পর বাংলাদেশের কোনো একজন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক। এই বৈঠকে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এর বাইরে তার অন্যান্য আর কি কর্মসূচি রয়েছে? আজকের কর্মসূচিগুলো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জাতিসংঘ সদর দপ্তরে। আজকের যে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব ঠিক এখন থেকে 7 মিনিট আগে বলা যায় শুরু হয়েছে, অর্থাৎ 9টার দিকে শুরু হয়েছে। আমরা দেখেছি আজকে 8টার পরপরই, অর্থাৎ নিউ ইয়র্কের যে স্থানীয় সময় 8টার পরপরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আমার ঠিক পেছনে যে সদর দপ্তর দেখছেন সেখানে আসতে শুরু করেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টাও ইতিমধ্যে প্রবেশ করেছিলেন। আমরা দেখেছি তাদের জন্য যে ভিভিআইপিদের জন্য আলাদা প্রবেশ দ্বার রয়েছে, সেখান থেকে তিনি প্রবেশ করেছেন। এবং এখন পর্যন্ত যদি আমি আপনাকে বলি যে কি কি হয়েছে, ঠিক কিছুক্ষণ আগে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা দেখেছি তিনি ভিতরে প্রবেশ করেছেন। এরপরেই তিনি এক এক করে আমরা দেখেছি মরিশাসের যিনি প্রেসিডেন্ট তার সঙ্গেও তার দেখা হয়েছে আমার সঙ্গে যে, এবং আজকের যে সারাদিনের যে সূচি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমি একটু আপনাকে বলি যেগুলো হয়নি এখনো, যেগুলো বাকি আছে। আমি যে সময়গুলো বলছি এগুলো সবই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়, নিউ ইয়র্কের স্থানীয় সময়। আজকে এখানে 11টা থেকে 11:15 পর্যন্ত, অর্থাৎ 15 মিনিটের মধ্যে বৈঠকটি হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এটি কিন্তু জাতিসংঘ সদর দপ্তরেই হবে। এরপরে আমরা দেখছি 11:30 থেকে 11:50, অর্থাৎ 20 মিনিটের জন্য আরেকটি বৈঠক হবে। এটি হলো IMF এর যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন তার সঙ্গে আরেকটি বৈঠক হবে এখানে। এবং এরপরে আমরা দেখছি আর আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত বেশ কয়েকটি হাই লেভেলের সাইড ইভেন্ট রয়েছে মূলত রোহিঙ্গা ইস্যুতে, সেখানেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অংশ নেবেন। এবং আজকের সবচেয়ে যে আরেকটি বড় প্রোগ্রাম রয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় 4:30 থেকে 6টা পর্যন্ত, সেটি মূলত বলা হয়েছে মিট দ্য ফ্রেন্ডস অফ বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের যারা বিশ্ব নেতা রয়েছেন, যারা বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত, তাদের সঙ্গে একটা প্রোগ্রাম রয়েছে যার নাম দেওয়া হয়েছে মিট দ্য ফ্রেন্ডস। সেখানেও প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে থেকে যারা বাংলাদেশের বন্ধু হিসেবে বিভিন্ন দেশে রয়েছে
যারা এখানে এসছেন তাদের সাথে তিনি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গত 16 বছরের যে বাংলাদেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন হয়েছে, কর্তৃত্ববাদী সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এসব বিষয়গুলো কিন্তু তিনি এখানে তুলে ধরবেন। আজকের আরেকটি সর্বশেষ প্রোগ্রাম রয়েছে প্রধান উপদেষ্টা, এটি হলো সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত। আপনি জানেন যে আজকে কিন্তু বাংলাদেশের জাতিসংঘর যে সদস্য পদ লাভ, সেই সদস্যপদ লাভের আজ 50 বছর পূর্তি হতে যাচ্ছে। তো সেটিও কিন্তু আজকে বাংলাদেশ উদযাপন করবে এখানে 6:30 থেকে 8:30 পর্যন্ত, এবং সেখানেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশ্ব নেতা, বড় বড় যে বিভিন্ন সংগঠন রয়েছে, এনজিও রয়েছে, পরিবেশবাদী কিংবা মানুষের জন্য সংগঠন, সেগুলোর সব বিশ্ব নেতারা কিন্তু সেই বাংলাদেশের যে 50 বছর পূর্তি জাতিসংঘ সদস্য লাভের সেখানে উপস্থিত থাকবেন। আর সবচেয়ে যেটি আলোচনার বিষয় আজকে রয়েছে সেটি হলো যে জো বাইডেনের সঙ্গে বৈঠক। আমরা জানতে পেরেছি জো বাইডেনের সঙ্গে এটি কিন্তু বাংলাদেশের কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রথম বৈঠক হচ্ছে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়, এবং বাংলাদেশের গত 3 দশক কিংবা 3 যুগ যারা নিউ ইয়র্কে বসবাস করেন, সিনিয়র সাংবাদিক বা সিনিয়র বাংলাদেশের প্রবাসী রয়েছে, তারা বলেছেন যে গত 3 যুগে কিন্তু বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গেও এই জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়নি, যেটি কিনা আজ হতে যাচ্ছে। এটি কিন্তু একমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একজন বিশ্ব নেতা, তিনি বিশ্বে সমাদৃত, বিশেষ করে পশ্চিমা বিশ্বে কিন্তু তার অবস্থানটা অনেক আগে থেকেই বেশ পাকাপোক্ত। সেসব বিষয়গুলো মিলিয়ে কিন্তু আজকে জো বাইডেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকটি হচ্ছে। ঠিক এখন থেকে একদম যদি বলি 2.25 ঘন্টা পরে বৈঠকটি হবার কথা রয়েছে, 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টা পরে। সেখানে কিন্তু তিনি মোট 3টি বিষয় তুলে ধরবেন আমরা জানতে পেরেছি। একটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান, একটি হলো শেখ হাসিনার সরকারের যে জুলুম নির্যাতন, আরেকটি হলো বাংলাদেশে কিভাবে নতুন করে বিশ্বের বড় বড় অর্থনৈতিক যারা সমৃদ্ধ উন্নত দেশ তারা বাণিজ্যিকভাবে বিনিয়োগ করতে পারে, কিভাবে বাংলাদেশে ব্যবসা প্রসার করতে পারে, এবং সেখানে গার্মেন্টস সেক্টরের যে একটি বিষয় দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে বা একটি সুবিধা বাতিল করে রেখেছে যুক্তরাষ্ট্র, সেটি কিভাবে চালু করা যায় সেটিও কিন্তু জো বাইডেনের কাছে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চাইতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভিতরে কিন্তু আজকে মূল পর্ব শুরু হচ্ছে। আমরা পরবর্তী সংবাদে আপনাকে আবারও জানিয়ে দেবো। আমার কাছে ছিল সব শেষ। গালিব। জি মাহমুদ রাকিব, নিশ্চয়ই পরবর্তী আপডেট খবরের জন্য আপনার সাথে আবারও যুক্ত হব। আমি তো শুনছিলাম মাহমুদ রাকিব বলছিলেন, এবং সবথেকে বড় কথা যে বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস হওয়ার কারণেই হয়তো এইবার জো বাইডেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটা হয়তো এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আগামী 2 ঘন্টা পরেই তারা বৈঠকে বসবেন বলেও বলছিলেন মাহমুদ রাকিব। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে একজন চিত্র সাংবাদিক রয়েছেন শহীদুল আলম, তিনি বলেছেন যে এই বৈঠকে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে এমনটি নয়, বিশ্বের সঙ্গেও গড়ে উঠবে সুসম্পর্ক। এবং সেই জায়গায় সব থেকে বড় কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক যে বাণিজ্য সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অন্তর্বর্তী সরকার হোক কিংবা রাজনৈতিক সরকার হোক, যে সরকার হোক না কেন, বাণিজ্যের বিষয়টা কিন্তু আসলে সেই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ পায়। নিশ্চয়ই এই বৈঠকে সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাহমুদ রাকিব নিউ ইয়র্ক থেকে প্রতিবেদন বিস্তারিত জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবার আলোচনার বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সরকারে আসা ইউনূস সরকার সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবে সেটি নিয়ে চলছে আলোচনা, জল্পনা ও কল্পনা। এসব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। তার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ ছিল, তবে তা ছিল ভারতীয় আধিপত্যবাদের। কিভাবে সেখান থেকে বের হয়ে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে আগের চেয়ে আরও ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে জো বাইডেনের সাথে কথা হতে পারে ইউনূসের। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না, সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে, এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা
শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণহত্যার বিষয়টি সহ 16 বছরের দুঃশাসনের বিষয় নিয়েও জো বাইডেনের সাথে আলোচনা হতে পারে বলে জানান এই আলোকচিত্রী। এই অভ্যুত্থানের পরে আমাদের সরকার কতটা শক্তিশালীভাবে দেশটাকে চালাতে পারে সেটা সকলে দেখছে, আমরাও দেখছি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ, তার সাথে আমাদের সম্পর্ক কি থাকবে সেটা নিয়ে আমাদের ভাবারই দরকার, এবং নিশ্চয়ই যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা সেটা নিয়ে ভাবছেন। তবে আমি নিজে যেই জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। আর বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি সহ উন্নত দেশের সাথে বাণিজ্য সুবিধা পেতে করণীয় নিয়ে বাইডেন ইউনুস বৈঠকে আলোচনার গুরুত্ব পাওয়া উচিত। প্রায় 60% গার্মেন্টের মালিক নাকি ইন্ডিয়া। আমরা অনুরোধ করব স্যারকে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যে বিষয়টা খতিয়ে দেখতে হবে। কারণ আমরা যদি জিএসপি সুবিধা পাই তাহলে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট মালিকদের সুবিধা হোক, আমাদের মা বোন ভাই বোন যারা আছে কাজ করছে তারা সুবিধা হোক, পয়সাটা আমাদের দেশে থাকুক। আপনি জানেন প্রায় এই খাত থেকে $5 বিলিয়ন তারা চুরি করে নিয়ে যায় ভারতীয়রা। আমরা এটা বন্ধ করতে হবে, করে জিএসপি যে সুবিধা আছে আমাদের মানুষগুলো যাতে পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সম্মেলনে বিশ্ব নেতারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিবাচক ও সম্মানের সাথে গ্রহণ করে বলেও মনে করেন তারা। ইতিহাসে সম্ভবত এটি প্রথম যে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক থেকে বাংলাদেশ কতটা রাজনৈতিক কিংবা বাণিজ্যিক সুবিধা আদায় করে নিতে পারবে তা নিশ্চিত হওয়া না গেলেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে মার্কিন সরকার শতভাগ ইতিবাচক মনোভাব পোষণ করে তাই বৈঠকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে 1.5 বছর সময় লাগতে পারে বলেও জানান সেনাপ্রধান। এদিকে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে একটি ধারণা পাওয়া গেলেও সংস্কার প্রক্রিয়া শেষ না করে নির্বাচন দিলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। 5 আগস্ট দেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে গেল 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বললেও সোমবার মুখোমুখি হন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আলোচনায় উঠে আসে গণতন্ত্রে ফেরার প্রক্রিয়া। সেনাপ্রধান বলেন 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনাবাহিনী। সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখাও দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে পেশাদার রাখার অঙ্গীকার করেন তিনি। গেল 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই সরকারের মেয়াদ নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। সবারই জানার আগ্রহ কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার। রয়টার্সকে সেনাপ্রধানের দেয়া সাক্ষাৎকারটি প্রচারের পর প্রথম কোনো শীর্ষ ব্যক্তির কাছ থেকে এ নিয়ে আনুমানিক একটা সময় পাওয়া গেল। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো বক্তব্য। দেশের জনপ্রতিনিধিত্ব টিকিয়ে রাখতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করেন বিশ্লেষকরা। সেনাপ্রধান এইরকম একটা সময়ে কারণ রাজনৈতিক দলগুলোর থেকে দাবি আসছে বিভিন্নভাবে, কিন্তু আবার সাধারণত এটাও বলা হয় এই সরকারকে সময় দিতে সবাই রাজি, সবাই সংস্কার চায়, এই কথাও বলা হয়। তৃতীয় একটা কথা বলা হয় এই সরকার হারলে আমরা সবাই হারবো। সেনাপ্রধান যে বলেছেন একটা সময় 1 থেকে 1.5 বছরের কথা বলেছেন, 18 মাস, এটা একটা ইন্ডিকেশন। আমার মনে হয় এটাকে হয়তো 2 বছর এক্সটেন্ড হতে পারে, 18 মাসের জায়গায় 24 মাসও হতে পারে। তবে এটা একটা ডেডলাইন হিসেবে নেওয়া যায় এখন, এবং আমার মনে হয় এটা মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বক্ষেত্রে একদম স্বস্তি দিবে।
তবে জুলাই আগস্ট বিপ্লবের মূল লক্ষ্য বাস্তবায়ন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে প্রয়োজনীয় সংস্কার আনার যে প্রতিশ্রুতি ডক্টর ইউনূস দিয়েছেন তার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সরকারকে কাজ এগিয়ে নিতে হবে। সেনাপ্রধানের বক্তব্যের কারণে আমরা সুনির্দিষ্টতা পাচ্ছি। সেই সুনির্দিষ্টতার সাথে সরকার তার কাজগুলো অগ্রাধিকার নির্ণয় করবেন এবং সে অগ্রাধিকার প্রাপ্ত কাজগুলো যতটুকু সম্ভব শেষ করে বা শেষ না করে শুরু করে এটা সেতুবন্ধন রচনা হবে। রাজনৈতিক সরকার যখন আসবে তারা যেন এগুলোকে কন্টিনিউ করেন। মানুষের যে প্রত্যাশা হয়েছে এবং যে জঞ্জালগুলো তৈরি করা হয়েছে, তাহলে এটাকে একটা অবস্থায় না এনে আপনি নির্বাচন দিলে কি নির্বাচনটা ঠিক হবে? মানে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে হবে কিনা। তবে অন্তর্বর্তী সরকার বেশি সময় থাকলে গণহত্যাকারীরা আবারও পুনর্বাসন হতে পারে এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এই বিশেষজ্ঞ। এছাড়া সংস্কারে শুধু সরকার নয়, নাগরিক সমাজের পাশাপাশি সবার সংঘবদ্ধ চেষ্টা দরকার বলে মনে করেন তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শেয়ার কারসাজিতে সাকিব আল হাসান সহ 7 জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এদিকে বাজারে এসব কারসাজিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সাধারণ বিনিয়োগকারী। তাই এসব কারসাজি যারা করেছে তাদের কঠিন শাস্তির মাধ্যমে বাজার থেকে বের করে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাকিটা জানিয়েছেন আতাউর নিয়ন। 2017 সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পান জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান। সে সময় দেশের পুঁজিবাজারে তার সম্পৃক্ততা নজরে না এলেও এই ব্যবসায় সামনে আসেন 2020 সালের পর। সে বছর বিএসইসির শুভেচ্ছা দূত হিসেবে সাকিবের মেয়াদ শেষ হলেও তৎকালীন বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম তা নবায়ন করেন। এরপরে শুধু ব্যবসা নয়, শেয়ার কারসাজিতেও নাম আসে সাকিব আল হাসানের। শিবলি রুবাইতুল ইসলামের 2 আমলে পুঁজিবাজার কারসাজির অন্যতম আলোচিত ব্যক্তি আবুল খায়ের হিরু। সমবায় অধিদপ্তরের কর্মকর্তা হয়েও শেয়ার বাজারে কারসাজি করে হয়েছেন শত কোটি টাকার মালিক। বাজার কারসাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারী, আর দায় সারা জরিমানা করা হয়েছে হিরোকে। শেয়ার কারসাজিতে হিরোর অন্যতম সহযোগী ছিলেন সাকিব আল হাসান। তবে বিএসইসির শুভেচ্ছা দূত হওয়ায় পেয়েছেন দায় মুক্তি, আর শেয়ার বাজার থেকে অবৈধভাবে মুনাফা তুলে হিরোর সাথে শুরু করেন বিভিন্ন ব্যবসা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর্থিক খাত সংস্কার শুরু হলে পরিবর্তন আসে বিএসইসিতে। এরপর গত 28 আগস্ট বিএসইসির শুভেচ্ছা দূত থেকে বাদ দেওয়া হয় সাকিবের নাম। এই ঘটনার 1 মাসের মধ্যেই এবার শেয়ার কারসাজিতে জরিমানা করা হলো সাকিব আল হাসানকে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসইসির 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সাকিবের সাথে আলোচিত শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরু ও আরও 5 জনকে মোট 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিতরা মূলত নিজেদের মধ্যে বেচাকেনার মাধ্যমে শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করেন, আর এতে ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা। 17 আগস্ট 2023 থেকে 19 সেপ্টেম্বর 2023 সময়কালে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর সেকশন 17E2 এবং 17E5 ভঙ্গ করায় জনাব মোহাম্মদ আবুল খায়েরকে 25 লক্ষ টাকা, জনাব সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শুধু কৃত্রিম লেনদেন নয়, শেয়ার কারসাজি যা মাধ্যম আছে যে কোনো মূল্যে তা বন্ধ করার পরামর্শ এই বিশেষজ্ঞের। দেখেন, সিরিজ ট্রেডিং যেটা আছে সেটা হলো যে আমি এই হাউস থেকে কিনছি, ওই হাউস থেকে বিক্রি করছি। হ্যাঁ, এটা এই ট্রেডিং মোটামুটিভাবে হয়তো আরেক নামে হচ্ছে, আরেক হাউস থেকে সেল করতেছে, আমার হাউস থেকে কেউ কিনছে, এভাবে সিরিয়াল ট্রেডিং হইতে থাকে। সো এই সিরিয়াল ট্রেডিংটা বন্ধ করার জন্য আপনাকে ব্রোকারেজ হাউস এবং কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ডস সেট করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে কারসাজি বন্ধে শুধু আর্থিক জরিমানা যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তি দিয়ে অপরাধীদের বাজার থেকে স্থায়ীভাবে বের করে দেওয়ার পরামর্শ তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে, সঙ্গে থাকুন। দেখছেন শান্তবাজার।
বাজেট সহায়তা ও রিজার্ভ বাড়াতে অতিরিক্ত $3 বিলিয়ন ঋণ সহায়তার অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাব্য অর্থায়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন করেছে আইএমএফ মিশন। এজন্য অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করে সংস্থাটি। ব্যাংক খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা ও ট্যাক্স রিটার্নের আধুনিকায়নে এই ঋণের অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। তবে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশ সঠিক পথে থাকলেও রিজার্ভের লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকায় অসন্তুষ্টি জানিয়েছে আইএমএফ। বাকিটা জানিয়েছেন সেলিয়া সুলতানা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর বৈশ্বিক ডলারের বাজারে অস্থিরতা আর ডলারের বিপরীতে লাগাতার টাকার অবমূল্যায়নে রিজার্ভের ঘর নামতে থাকে। পরিস্থিতি সামাল দিতে আইএমএফ সহ দাতা সংস্থাগুলোতে ঋণ সহায়তার আবেদন করে বাংলাদেশ। ঋণ পাওয়ার যেসব শর্ত ছিল সেখানে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমাতে পদক্ষেপ ও ভর্তুকি কমানো সহ নানা শর্ত দেয়া থাকলেও বিগত গভর্নরের সময় আর্থিক খাতের স্থিতির সব চেষ্টা ব্যর্থ করে কমতে থাকে রিজার্ভ। মুদ্রানীতি শক্তিশালী করা হলেও টাকা ছাপানোর সাথে বাড়তে থাকে মূল্যস্ফীতি, অর্থ পাচার আর খেলাপির সংখ্যা। ভাঙতে থাকে আর্থিক খাতের কাঠামো। এমন পরিস্থিতি থেকে উত্তরণে চলমান ঋণের সাথে আর্থিক খাত সংস্কারে অতিরিক্ত $3 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার সুনির্দিষ্টভাবে ব্যাংক খাত সংস্কার, অর্থ পাচার রোধ ও ট্যাক্স রিটার্ন পদ্ধতি আধুনিকায়নে সহায়তা চায় বাংলাদেশ। তা নিয়েই মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করে আইএমএফের প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আইএমএফের কাছ থেকে যে বাড়তি ঋণ পাওয়া যাবে তা অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক ও রাজস্ব খাত সংস্কারে ব্যবহার করা হবে। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে। অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই ঋণে আলাপ হয়েছে। আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি। মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বললো ওদের কি কি দরকার সাহায্য। অর্থ বিভাগের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করেন আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিওর দল। সব ধরনের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাব্য অর্থায়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা হবে 7 দিনের এই সফরে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অর্থনীতি স্বাভাবিক করতে বাংলাদেশ সঠিক পথে থাকলেও রিজার্ভের লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকায় তেমন সন্তুষ্ট নয় আইএমএফ। তবে যেভাবে হোক রিজার্ভ পূরণ করার কথা সংস্থাটিকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্বিকভাবে মনিটারি পলিসি, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক। বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। শুধুমাত্র আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এটা সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে 2026 সাল পর্যন্ত গিয়ে আমরা 3.5 মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণের ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারবো। তো ওনাদের ইভ্যালুয়েশনে দেখা যাচ্ছে এটা 3.1 পর্যন্ত যাচ্ছে। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো, অর্থাৎ আমরা গিভ আপ করবো না। চলতি ঋণে $4.7 বিলিয়ন মধ্যে এখন পর্যন্ত 3 কিস্তিতে $2.31 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে পরবর্তী ঋণের কিস্তি পাওয়ার কথা রয়েছে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। এখন থেকে বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামী 1 মাসের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির ঘটনা নতুন নয়। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সেই অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে কম সময়ে পাওয়া যাচ্ছে লাগেজ, ইমিগ্রেশনেও কমেছে ভোগান্তি। তবে পরিস্থিতির আরও উন্নতি চায় অন্তর্বর্তী সরকার। প্রবাসীদের বিদেশ যাওয়া আসা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হবে ভিআইপি মর্যাদা। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে 1 মাস সময় বেঁধে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আমাদের একজন বন্ধু ছিলেন। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর প্রথমবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি আরো বলেন, ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করে যারা চাকরি খুঁজেছেন এমন 87 জনকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে সরকার। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরের পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। মতবিনিময়ে উঠে আসে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট ইস্যু। উপদেষ্টা বলেন, ভিসা জটিলতায় যেতে না পারা প্রবাসীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে মালয়েশিয়া জনবল পাঠাতে 100টি এজেন্সির সিন্ডিকেট ভেঙে দিতে ওই দেশের সরকারের সাথে আলোচনাও চলছে। প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি, সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না। আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন। এছাড়াও এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠিয়ে ঋণের কিস্তি শোধ করতে পারবেন প্রবাসীরা। আর বিদেশ যাত্রায় ভোগান্তি কমাতে পূর্বের 3 স্তরের অনুমোদন প্রক্রিয়া কমিয়ে 2 স্তরে নামিয়ে আনা হয়েছে। এতে কাজ নিয়ে প্রবাসে যেতে 1 মাস সময় কম লাগবে। এখন থেকে 2টা জায়গায় অনুমোদন নিতে হবে। নাইম আবির, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরবো একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন শান্তবাজার। 1 নভেম্বর থেকে বন্ধ হচ্ছে পলিথিনের ব্যবহার। সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করার হুঁশিয়ারি দেন তিনি। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। ওই কাজগুলো শুরু করব এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন। দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে। দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের 1 মাস সময় লাগবে। সুপার শপিং মল 1 অক্টোবর থেকে শুরু করবে, ওনারা 1 নভেম্বর থেকে শুরু করতে চান। গালিব, দেশের নদ নদী রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ আন্দোলন কর্মীরা। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন যে নদ নদী যেভাবে দখল হচ্ছে সেটি যদি রোধ করা না হয় তাহলে নদী আরও বেশি সংকুচিত হয়ে পড়বে। এবং এই নদীকে বাঁচিয়ে রাখার জন্য আসলে নদীর যে জীবন সত্তা, তার জন্য কিন্তু আইন রয়েছে, কিন্তু তার প্রয়োগ খুব একটা নেই। বিশেষজ্ঞরা বলছেন যে এই আইনের বাস্তবায়নটা খুবই দরকার। শারমিন পুতুলের একটা প্রতিবেদন রয়েছে। নদীকে ঘিরে এদেশের সাহিত্য সংস্কৃতির বিকাশ ও সভ্যতার সূচনা হয়েছে। বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ। টেমসের তীরে যেমন লন্ডন, সেইনের তীরে প্যারিস, তেমনি বুড়িগঙ্গার তীরে রাজধানী ঢাকা। কিন্তু এখন বুড়িগঙ্গার পাশ দিয়ে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে গেছে। পানিতে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমেছে, বেড়েছে বিষাক্ত পদার্থের পরিমাণ। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বুড়িগঙ্গার করুণ পরিস্থিতির জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ন। তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কারখানা আর নদীতে নৌযান চলাচলে পোড়া মোবিলে প্রতিনিয়তই বাড়ছে দূষণ। হুমকির মুখে থাকা বুড়িগঙ্গাকে রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সচেতনতা প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা মানুষের সাথে যুদ্ধ করে, মানুষের সাথে আপনার বিভিন্ন প্রোগ্রাম, কথাবার্তা, মিটিং করে আমরা এইসব কাজগুলোর সমাধান করি। মানুষের সদিচ্ছা থাকতে হবে যে না, আমার বাড়ির পাশে একটা নদী আছে, নদীটা পরিষ্কার থাকবে, নদী দখলমুক্ত থাকবে, নদীর পাড়ে সুন্দর একটা গাছের বাগান থাকবে, আমরা ভালো নিঃশ্বাস নিতে পারবো এখান থেকে।
পরিবেশ আন্দোলনকারীদের দাবি, প্রতিদিন যেভাবে দখল হচ্ছে দ্রুত পদক্ষেপ না নিলে আরও সংকুচিত হবে নদী। রাজনৈতিক সদিচ্ছা থাকলে নদীর যৌবন ফেরানো সহজ হবে। এছাড়া নদীর জীবন্ত সত্তা আইন বাস্তবায়ন করা জরুরি বলেও মনে করেন বক্তারা। উজান দেশের যে আন্তঃসীমান্ত নদীতে যে ড্যাম এবং বাঁধ যেসব দিয়ে রাখা আছে, ব্যারেজ যেসব দিয়ে রাখা আছে, সেসব কারণে কিন্তু আমরা পানির ন্যায্যতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেসব নিয়ে কথা এখন অনেক প্রকটভাবেই উঠেছে। আমরা আশা করি আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমার দেশের সরকার এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা কথা বলবেন, কাজ করবেন। নাগরিকদের নজরদারি না থাকে তাহলে সরকারি প্রতিষ্ঠানে নদী খেয়ে ফেলবে। যে কারণে আমরা নদী দিবস বলেন, বিভিন্ন উপলক্ষে এরকম নদী পরিদর্শনে আসি, কারণ নদীটা হচ্ছে সরকারের না, রাষ্ট্রের, নাগরিকদের। এবং নদীর নজরদারি, নদীর সুরক্ষার যে নিশ্চয়তা, সেইটা তখনই পাওয়া যাবে যখন নাগরিকরা সচেতন হবে, সতর্ক থাকবে। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে কঠিন পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ আসে আলোচনায়। ঢাকার অন্য নদী ও খালের সঙ্গে বুড়িগঙ্গার সংযোগ সারা বছর নাব্য রাখার প্রয়োজন বলে মনে করেন পরিবেশবাদী ও সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শারমিন পুতুল, এখন, ঢাকা। শান্তবাজার নিচ্ছে আরও একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন শান্তবাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ, হিজবুল্লাহকে পিছু হটাতে আবারও যুদ্ধে জড়িয়ে মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল ইসরায়েল। কিন্তু ইসরায়েলের লক্ষ্য অর্জন কি আদৌ সম্ভব? বিশ্লেষকরা বলছেন গাজায় ব্যর্থ হয়ে লেবাননের দিকে হাত বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। গাজার সমর্থনে সীমান্তের ওপার থেকে হামলা বন্ধে হিজবুল্লাহকে ভেঙে দিতে বদ্ধপরিকর ইসরায়েল। আর এতেই তৃতীয়বার যুদ্ধের মুখে হিজবুল্লাহ ইসরায়েল। কিন্তু লক্ষ্য অর্জনের পথ দীর্ঘ। সপ্তাহভর একের পর এক অভিযানে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ধসিয়ে দিয়ে আর শীর্ষ কমান্ডারদের হত্যা করে ইসরায়েল ভেবেছিল শক্তিহীন হয়ে যাবে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটি, সরে যাবে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে। কিন্তু প্রাথমিক পর্যায়ে ঘটেছে ঠিক উল্টোটা। ইসরায়েলের জোরদার অভিযান সত্ত্বেও পিছু হঠার বদলে মাথা নত না করার প্রতিজ্ঞা হিজবুল্লাহর। بأي صراع في تضحيات، في خسائر بيتكبدها أي طرف اختار المواجهة، ولكن بنفس الوقت حتى الآن بتقديري أن المقاومة في لبنان تدير الصراع وفقا গাজায় অস্ত্রবিরতি কার্যকরের আগ পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে লেবানন থেকে হামলা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ হিজবুল্লাহ। প্রতিদিনই কয়েকশো করে রকেট ছুঁড়ে যাচ্ছে গোষ্ঠীটি। এমনকি সাহস থাকলে লেবাননে ঢোকার চ্যালেঞ্জও ইসরায়েলকে দিয়ে রেখেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এখন পর্যন্ত সে চ্যালেঞ্জ গ্রহণ করেনি ইসরায়েল। আপাতত স্থল অভিযান নয়, বিমান হামলায় লক্ষ্য বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে অন্য সব ধরনের সামরিক চাপে শেষ পর্যন্ত কাজ না হলে হাতে গোনা যে কয়টি পথ খালি থাকবে ইসরায়েল সরকারের হাতে, তার একটি নিঃসন্দেহে স্থল সেনা অভিযান। They have failed in Gaza. He stated 3 goals: to decapitate Hamas, to free the hostages by force, and to change the regime in Gaza. And he's failed in all 3. Now they added another dimension to this war, which আগে থেকেই অবরুদ্ধ পশ্চিম তীর আর গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের সেনা অভিযান। এই দুই অভিযানের লক্ষ্য অর্জনের আগেই মধ্যপ্রাচ্যের তৃতীয় ভূখণ্ডে প্রবেশে ইসরায়েলি সেনাবাহিনীর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ 11 মাসের যুদ্ধে যেখানে এখনো গাজাতেই শাসক দল হামাসকে হারাতে পারেনি ইসরায়েল, সেখানে হিজবুল্লাহর দুর্গ যেমন হামাসের তুলনায় সুরক্ষিত, তেমনি যোদ্ধারাও দক্ষতায় এগিয়ে বলে মনে করা হয়। বিশ্লেষকদের ধারণা, লেবাননে ঢুকতে হলে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যদের কাজে লাগাতে হবে ইসরায়েলের, যাদের অনেকে ইতোমধ্যে গাজায় দায়িত্ব পালন করছেন। নুজহাত কামাল, এখন, বিশ্ব। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।